ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু বায়োলজ। আরো একটা নতুন ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ক্লাসটা আবার একটু অন্যরকম, এসএলএসটি ক্যান্ডিডেটদের জন্য অবশ্যই। আজকের ক্লাসে আমরা আলোচনা করব অসমো রেগুলেশন। ঠিক আছে, অসমো রেগুলেশন সম্বন্ধে আমরা আলোচনা করব। তো একদম এই আলোচনার শুরুতেই আমাদের মনে হয় যে কয়েকটা জায়গা আমাদের ক্লিয়ার হওয়া দরকার। একদম শুরুতে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে অভিস্রবণ কি। আমরা সবাই জানি অভিস্রবণ বা অসমোসিস হচ্ছে অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক দুই দ্রবণের কোনো একটা যদি ঘন থাকে, কোনো একটা যদি লঘু থাকে, সেই লঘু দ্রবণ থেকে ঘন দ্রবণের দিকে যে জল যায় বা দ্রাবক যায় সেই পার্টটা, সেটাকে একটু সাইন্টিফিক্যালি খুব সুন্দর করে যদি মনে রাখতে পারি সেটা দেখি। তো দেখো আমরা কি করলাম, যে একটা অ্যাকোয়ারিয়াম বানিয়েছি। ঠিক আছে, একটা অ্যাকোয়ারিয়াম বানিয়েছি। এই অ্যাকোয়ারিয়ামের ভিতর আমরা কি করলাম, আচ্ছা এটা অন্য কালার নেই। অ্যাকোয়ারিয়ামের ভেতর আমরা কি করলাম, ধরো অ্যাকোয়ারিয়ামের ভেতর আমরা একটা এইভাবে অর্ধবেদ্য পর্দা তৈরি করলাম। ক্লিয়ার? এই পাশটাকে আমরা দিলাম দ্রবণে, এই পাশটাকে আমরা দিলাম দ্রবণ বি। এবার মুশকিল হচ্ছে যে এই দ্রবণ এ আর দ্রবণ বির মধ্যে কোনটা গাঢ় কোনটা লঘু বুঝতে হবে। আমি ধরে নিলাম এটা হচ্ছে কনসেন্ট্রেট আর এইটা হচ্ছে ডাইলিউট। যারা বাংলায় পড়াশোনা করেছো সবাই জানো গাঢ় কনসেন্ট্রেশন আর লঘু হচ্ছে ডাইলিউট। কোথা থেকে কোথায় জল যাবে, জল যেখানে বেশি আছে সেই দিক থেকে নিশ্চয় অন্যদিকে যাবে। ডাইলিউট মানে বেশি জল দেওয়া, তার মানে জলটা যাবে এদিক থেকে এদিকে। এই হয়ে গেল অভিস্রবণের কনসেপ্ট। এবার আসি এই অভিস্রবণ সম্বন্ধীয় বেশ কিছু টার্মিনোলজি। কি কি টার্মিনোলজি আমাদের পড়তে হবে, জানতে হবে। একদম শুরুতেই হচ্ছে দ্রবণ কি। ঠিক আছে, দ্রবণ কি না, দ্রবণ ইকুয়াল টু দ্রাব্য প্লাস দ্রাবক। যেটা বেশি পরিমাণে থাকে, যেটার বানান বড়, সেটাই হচ্ছে দ্রাবক। চিনির জলে জল বেশি থাকে, জল দ্রাবক। একদম ক্লিয়ার সবার কাছে? এবার এসো পরের টার্ম কি বলছে, অন্ত অভিস্রবণ। একটা পেট্রি ডিশ নিলাম, পেট্রি ডিশের মধ্যে আমি একটা কোষ নিলাম, কোষের বাইরে কি আছে, জল আছে, এখানে জল আছে। তো কি হচ্ছে, যদি দেখি যে বাইরে থেকে কোষের মধ্যে জল প্রবেশ করছে তাহলে অন্ত অভিস্রবণ। বহিঃ অভিস্রবণ তাহলে কি, বহিঃ অভিস্রবণ হচ্ছে কোষ থেকে যদি বাইরের পরিবেশে জল বেরিয়ে যায় তাহলে বহিঃ অভিস্রবণ। সিম্পল। অর্ধবেদ্য পর্দা কি, অর্ধবেদ্য পর্দা মানে হচ্ছে এমন একটা পর্দা যেটার মধ্যে দিয়ে একটা দ্রবণের দ্রাবক অণুটাই শুধু যেতে পারে, সেটা হচ্ছে অর্ধবেদ্য পর্দা। প্রবেদক বেদ্য পর্দা কি, প্রবেদক বেদ্য পর্দা হচ্ছে সেই পর্দা যেখানে মূলত দ্রাবক অণুই যায়, অর্থাৎ এটা কাইন্ড অফ অর্ধবেদ্য পর্দা। সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন আসলে কিন্তু এক প্রকার কি না তোমার অর্ধবেদ্য পর্দা। প্রবেদক বেদ্য মানে কি, সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন, তো সে কাইন্ড অফ কি অর্ধবেদ্য পর্দা, কিন্তু প্রয়োজন অনুসারে দ্রাব্যকেও সে নিয়ে যেতে পারে। ঠিক আছে, সেই জন্য প্রবেদক বেদ্য নাম এসছে। সমসারক মানে কি, সমসারক মানে হচ্ছে আইসোটনিক। যে সমস্ত দ্রবণে, কিরকম দ্রবণ, কোষের ভেতরকার দ্রবণ, কোষের বাইরের দ্রবণ। ঠিক আছে, কোষের ভেতরের দ্রবণ, কোষের বাইরের দ্রবণ, এই দুটো দ্রবণের মধ্যে যদি আমি দেখি দুটোর ঘনত্ব সমান, তাহলে কি হচ্ছে সমসারক দ্রবণ বা আইসোটনিক সলিউশন। অতিসারক মানে কি, কোষের রেসপেক্টে বাইরে অথবা বাইরের রেসপেক্টে কোষে। কি বললাম, কোষের রেসপেক্টে বাইরে অথবা বাইরের রেসপেক্টে কোষে যদি দেখি যে তার সলিউশনটা আলাদা, তাহলে দুটো মানে একটা রেসপেক্টে আর একটা, ধরো কোষটা যদি ডাইলিউট হয়, বাইরেটা যদি কনসেন্ট্রেট হয়, তাহলে বাইরেটা অতিসারক দ্রবণ। আবার যদি উল্টো ধরি, বাইরেটা কনসেন্ট্রেট, কোষটা লঘুসারক, তাহলে কোষের ভিতরটা হচ্ছে লঘুসারক দ্রবণ। ঠিক আছে, এই হচ্ছে দ্রবণের খেলা, আর কিছু না। এই কটা টার্ম আমাকে জেনে রাখতে হবে। এই কটা টার্ম জেনে রাখার পর আমি কি করব, আমি এবারে যে আমার যে মূল টপিক অসমো রেগুলেশন, তার কিছু জিনিসপত্র জানবো। শুরুতে রয়েছে কি, স্টেনোহ্যালাইন এবং ইউরিহ্যালাইন। তলারটা বাদ রাখছি, পরে বলছি। স্টেনোহ্যালাইন মানে কি বলছে, ধরো একটা অ্যানিমেল একটা পরিবেশে আছে, জলজ পরিবেশে আছে, জলজ প্রাণী। তো সে কি করছে, পরিবেশের লবণ এবং আয়নের যে ঘনত্ব, তার যদি পরিবর্তন হয় সেই ঘনত্ব, সেটাকে খুব একটা সহ্য করতে পারছে না, মানে ওয়াইড রেঞ্জ পর্যন্ত সহ্য করতে পারছে না। খুব সামান্য পরিবর্তন হলে সহ্য করতে পারে, অন্যথা সহ্য করতে পারে না। সামান্য পরিবর্তন, কি বলেছি, সামান্য, সেটা সহ্য করতে পারে। যেমন কি বলছে, ভেটকি মাছ। ঠিক আছে, তাকে আমরা বলবো স্টেনোহ্যালাইন। তাহলে ইউরিহ্যালাইন কি হবে, খুব স্বাভাবিকভাবে
অধিক দূর পর্যন্ত, মানে একটা ওয়াইড রেঞ্জ পর্যন্ত সে সহ্য করতে পারে। যখন দেখছে সল্ট বাড়ছে 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 বাড়ছে, আয়রন বাড়ছে, অনেকটা বাড়ছে, তখন সে সহ্য করতে পারে। কি হবে তাহলে? ইলিশ মাছ। কারণ কি? নদী থেকে সমুদ্রে যাচ্ছে ডিম পাড়তে, নদীর লবণের ঘনত্ব নিশ্চয়ই অনেক কম, সমুদ্রের ঘনত্ব অনেক বেশি, তাহলে এই বেশিটাকেও সহ্য করতে পারছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি যদিও মোহনায় যায়, সমুদ্রে প্রপার যায় না। আচ্ছা, এবার এই দুটো টার্ম, ওই দুটো টার্ম হয়ে গেল, কিন্তু ওই দুটো টার্ম এখানে শেষ, মানে এইখানে তোমার একটা শেষ। ঠিক আছে, এখানে একটা পার্ট শেষ। এবার যে পার্টটা, সেটা হচ্ছে তলার পার্ট। এই পার্টটা আবার আলাদা, এরা নিজেদের মধ্যে ইন্টারলিঙ্ক। কি আছে? অ্যানাড্রোমাস এবং ক্যাটাড্রোমাস। কি বলেছে? অ্যানাড্রোমাস এবং ক্যাটাড্রোমাস। অ্যানাড্রোমাস মানে কি বলেছে? সমুদ্রে বসবাস করে, ডিম পাড়তে নদীতে আসে। কারা আসছে? ইলিশ আসছে। ঠিক আছে, ইলিশ আসছে। আর কি আছে? স্যামন বা স্যালমন ফিশ আসছে। ক্যাটাড্রোমাস কি বলছে? নদীতে বসবাস করে, ডিম পাড়তে সমুদ্রে যাচ্ছে। কে বল যাচ্ছে? ইল যাচ্ছে। ঠিক আছে, এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের একটু পড়তে হবে। নেক্সট কি আছে দেখে নাও। আরো দুটো টার্ম, কিন্তু এই দুটো টার্ম খুব ইম্পর্টেন্ট টার্ম, খুব ইম্পর্টেন্ট। অসমো রেগুলেটর বলছে কি, যেসব প্রাণীরা বাহ্যিক পরিবেশের লবণের আয়ন বা আয়নের ঘনত্ব পরিবর্তন হলেও নিজের দেহের ঘনত্বের পরিবর্তন করে না। কি হচ্ছে? বাইরে ঘনত্ব বাড়ছে বা কমছে, তার সাথে নিজের বডিতে কোনো লবণের ঘনত্ব বা কনসেন্ট্রেশন চেঞ্জ করছে না, সেম আছে, তখন তাকে কি বলছে? অসমো রেগুলেটর বলছে। সেই প্রাণীদের অসমো রেগুলেটর বলছে। শুধু অসমো রেগুলেটর না, তাদের হোমিও অসমোটিক, ঠিক আছে, এখানে একটা সি হবে, হোমিও অসমোটিক প্রাণীও বলা হয়। কাদের বলা হয়? সমুদ্রের কাঁকড়া, পাখি, স্তন্যপায়ী, এই সমস্ত প্রাণীদের বলা হয়। অসমো কনফার্মার কারা? যে সমস্ত প্রাণীরা বাহ্যিক পরিবেশের লবণ ও আয়নের ঘনত্বের পরিবর্তন হলে নিজেরাও তার ঘনত্ব পরিবর্তন করতে পারে, তাদেরকে কি বলা হচ্ছে? তাদের বলা হচ্ছে পয়কিলো অসমোটিক প্রাণী, অথবা কি বলা হচ্ছে? অসমো কনফার্মার বলা হচ্ছে। এক্সাম্পল দিয়ে দেওয়া রয়েছে, অর্থাৎ চিংড়ি, মিক্সিন, সিলাকান ইত্যাদি প্রাণীরা। ঠিক আছে, এই হয়ে গেল। এবার আমরা পড়বো এর পরের টপিক। টপিকে বলেছে মিষ্টি জলের মাছ বা ফ্রেশ ওয়াটার ফিশ, তারা কি করে অসমো রেগুলেশন করে। আমরা একটা বোঝার সুবিধার জন্য একটা মাছ এখানে রেখেছি, এঁকেছি। তোমরা সবাই জানো যে এই মাছটার গায়ে কি আছে? স্কেল আছে, তাই না? আঁশ আছে। আঁশ থাকলে কি হয়? বাইরে থেকে জল ভেতরে প্রবেশ করতে পারে না। আঁশ তো বাধা দেয়, আঁশ তো একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে। তাহলে বাইরে থেকে জল ভেতরে প্রবেশ করতে কি করছে? পাচ্ছে না। মজার ব্যাপার কি, এই মাছটা কি করবে? তাহলে জল কোথা থেকে প্রবেশ করাবে? বডিতে তো জল প্রবেশ করাতে হবে, কারণ বডির কোষগুলো অসমো রেগুলেশন করবে। সে বাইরের ঘনত্বের সঙ্গে তারতম্য রাখার চেষ্টা করবে। তখন তাকে কি করতে হবে? তখন তাকে জল খেতে হবে খাবারের মাধ্যমে। ঠিক আছে, ফুডের সাথে ওয়াটার আসবে, ফুডের সাথে ওয়াটার আসবে। আর একটা ওয়াটার আসবে, যে গিলস রয়েছে না, এগুলো গিলস, তো গিলস, ফুলকা। সেই ফুলকায় যখন ওই জলটা যাবে তখনও কিন্তু ফুলকা থেকে জলটা টানবে। তাহলে এই মাছগুলো প্রচুর পরিমাণে জল নেয়। ঠিক আছে, কেন নেয় না? জল তো শুধু জল না, জলের মধ্যে কি থাকে? জলের মধ্যে থাকে মিনারেল, অর্থাৎ খনিজ লবণ থাকে। তাহলে লবণ নেয় কেন নিচ্ছে? বডির কনসেন্ট্রেশনটাকে মেনটেন করতে হবে। ঠিক আছে, মেনটেন করতে হবে। এদের বডিতে, এটা মনে করো কিডনি, এটা এর কিডনি। তো কিডনির মধ্যে কি হয়? কিডনির মধ্যে আমরা জানি রেচন হয় বা এক্সক্রিশন হয়। তৈরি হয় কি? তৈরি হয় অ্যামোনিয়া, তো অ্যামোনিয়াকে এরা কি করবে? বার করে দেবে। এখান থেকে অ্যামোনিয়া বেরিয়ে যাবে, তো অ্যামোনিয়া বার করার জন্য কি করতে হবে? প্রচুর পরিমাণ ইউরিন তৈরি করতে হবে। এদের যে ইউরিনটা হয়, ঠিক আছে, এখান থেকে ইউরিন বেরোচ্ছে, এদের যে ইউরিনটা হয় সেটা হচ্ছে ওদের বডির যে জল তার 1/3 জল বের হয়। তাহলে কি করতে হবে? প্রচুর পরিমাণ জল নিতে হবে, তবে কি হবে? ওই যে অ্যামোনিয়াটা তৈরি হচ্ছে সেটাকেও বার করে দিতে পারবে। ক্লিয়ার? বার করে দিতে পারবে। আর কি হয়? এই এখানে যে অ্যামোনিয়াটা বেরোচ্ছে এটা তো অপ্রয়োজনীয়, এর সঙ্গে কিছু মিনারেল বা আয়নস যেগুলো ওরা লাগবে না সেগুলো বার করে দেয়। তাহলে মূল ব্যাপার কি? আঁশ দ্বারা প্রোটেক্টেড বডি, সেই জন্য ওর যে জলের সোর্স বা মিনারেলের সোর্স সেটা হচ্ছে গিলস এবং ফুড, বিশেষত গিলস। ঠিক আছে, বিশেষত গিলস। সেই গিলস থেকে
ওর যে জলটা এখানে ঢুকছে বা ফুড থেকে যে জলটা এখানে ঢুকছে সেই জলটাই চলে যাচ্ছে কিডনিতে, আলট্রাফিল্ট্রেশন হচ্ছে, আলট্রাফিল্ট্রেশন হয়ে ওর যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো থেকে যাচ্ছে এবং অপ্রয়োজনীয় জিনিস মানে অ্যামোনিয়ার মতো যে সমস্ত এক্সক্রিটারি মেটেরিয়াল আছে সেগুলো ইউরিনের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে। এবং ইউরিনটা কেমন? ইউরিনটা হচ্ছে ডাইলিউট ইউরিন, ডাইলিউট ইউরিন অর্থাৎ লঘুমূত্র হচ্ছে। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের মিষ্টি জলের মাছ। এবার আমরা একটু শার্কের ব্যাপারে পড়ি। শার্ক মানে হচ্ছে কি, এরা হচ্ছে সামুদ্রিক জলের তরুণাস্থি মাছ যারা, ঠিক আছে, তাদের ব্যাপারে একটু আমরা পড়ে নিই। আচ্ছা, এই যে শার্ক আছে এদের যে জলের সোর্স বা বাইরের যে জলটা, আগে তো আমরা মিষ্টি জলের মাছ দেখেছি, এদের যে বাইরের যে জলটা সেই জলটা কিরকম, এটা সল্টেড ওয়াটার না, এটা ছিল মিষ্টি জল। কিন্তু শার্কের ক্ষেত্রে কি হচ্ছে, এর যে বাইরের যে জলটা সেটা হচ্ছে সল্টেড ওয়াটার, সল্টেড ওয়াটার। তার মানে কি, বাইরের যে জলটা সেটা অনেক বেশি কনসেন্ট্রেট ওয়াটার, তাই না, কনসেন্ট্রেট ওয়াটার। বডির মধ্যে যে কনসেন্ট্রেশন তার থেকে বাইরে কনসেন্ট্রেশন বেশি হয়ে গেছে, তাহলে কি করবে ও কি করবে, ওকে মিনারেল নিতে হবে। ঠিক আছে, মিনারেল নিতে হবে। কিভাবে মিনারেল নেবে দেখো, ওদের মেনলি বডিতে যে সেলগুলো আছে না, বডিতে যে সেলগুলো আছে সেই সেলের মধ্যে ও কি তৈরি করে, ইউরিয়া তৈরি করে। কি তৈরি করছে, ইউরিয়া তৈরি করছে, রেচন পদার্থ তৈরি করছে, এবং তৈরি করছে না, ধরে রাখছে ইউরিয়াটাকে কনসেন্ট্রেশন ধরে রাখার জন্য। ব্রেন ছাড়া বাকি সমস্ত বডিতে ওরা ইউরিয়া তৈরি করে এবং ইউরিয়াকে ধরে রাখে। শুধু ইউরিয়া না, তার সঙ্গে আরো একটা জিনিস তৈরি করে, ট্রাইমিথাইল অ্যামাইন অক্সাইড। ঠিক আছে, ইউরিয়ার সঙ্গে আরো একটা জিনিস তৈরি করে, ট্রাইমিথাইল অ্যামাইন অক্সাইড। এতে কি হচ্ছে, ওর বডির মধ্যে যে কনসেন্ট্রেশন সেটাকে মেনটেন করতে পারছে। এবং এইখানটা কি থাকে, এটা রেকটাম, এই রেকটামের কাছে থাকে একটা রেকটাল গ্ল্যান্ড। রেকটাল গ্ল্যান্ড দিয়ে ও কি করছে, যে মিনারেলস গুলো নিচ্ছে সেগুলো তো আলট্রাফিল্ট্রেশন হয়ে মিনারেল গুলো যত সম্ভব রাখার চেষ্টা করছে, মানে মিনারেল গুলো রাখতে পারছে না, মিনারেল তো রেকটাল গ্ল্যান্ড দিয়ে বেরিয়ে যাচ্ছে, মিনারেল বেরিয়ে যাচ্ছে, কিন্তু ও যেটা রাখছে সেটা হচ্ছে ইউরিয়াটাকে রেখে দিচ্ছে ওর বডির মধ্যে। ঠিক আছে, এখানে ইউরিয়া আছে, কিন্তু ইউরিয়া আছে এবং ট্রাইমিথাইল অ্যামাইন অক্সাইড এটাও রয়েছে। এটা কি করছে, বাইরের জলটা যেহেতু কনসেন্ট্রেট, ওর বডির মধ্যেও কনসেন্ট্রেশন সমান আনতে হবে, না তো ও কি হবে, ফেটে যাবে, তো জল ঢুকে আস্তে আস্তে ফেটে যাবে, জল ছেড়ে ফেটে যাবে, কারণ বাইরে হচ্ছে বহিঃবিশ্রমণ হয়ে যাবে। তো সেই জন্য এই দুটো কেমিক্যালকে ও বডির মধ্যে সঞ্চয় করছে। কে করছে, শার্ক করছে। আগেরটা কি ছিল, আগেরটা লেভিওরোইতা ছিল, মিষ্টি জলের মাছ ছিল। তাহলে এইভাবে ও বাইরে থেকে যে জলটা খাচ্ছে বা যে জলটা নিচ্ছে, ফুলকার মাধ্যমে হতে পারে বা আবার খাবারের মাধ্যমে হতে পারে, সেই জলের মধ্যে থাকা যে মিনারেল সেগুলোকে রাখার চেষ্টা করছে। মিনারেল যখন রাখতে পারছে না তখন ইউরিয়া প্রডিউস করছে এবং ট্রাইমিথাইল অ্যামাইন অক্সাইড প্রডিউস করছে, সেটাকে বডিতে রেখে দিচ্ছে। রেকটাল গ্ল্যান্ড দ্বারা অতিরিক্ত মিনারেল গুলোকে বার করে দিচ্ছে, যতটা পারছে মিনারেল রাখার চেষ্টা করছে, কারণ কি বাইরে সল্টেড ওয়াটার মানে মিনারেলই রয়েছে সেখানে, তাই তো। আচ্ছা, এরপর আমরা ফাইনালি যেটাই যাব সেটা হচ্ছে আমাদের সমুদ্রেরই মাছ কিন্তু বনি ফিশ। আগেরটা কি ছিল, কার্টিলেজিনিয়াস ফিশ, এটা হচ্ছে বনি ফিশ। এই যে মাছটা আছে এ খুব মজার। কেন মজার, এর বৃক্ক রয়েছে, ঠিক আছে, মানে কিডনি রয়েছে, এটা বৃক্ক বা কিডনি যাই বলো সেটা রয়েছে, কিন্তু এই বৃক্কের যে নেফ্রন আছে সেখানে গ্লোমেরুলাস নেই। তো গ্লোমেরুলাস না থাকলে কি হবে, আলট্রাফিল্ট্রেশন হবে না, তাই না। এবার আলট্রাফিল্ট্রেশনই যদি না হয় তাহলে কি করবে, আলট্রাফিল্ট্রেশনই তো হচ্ছে না। তো এ যে জলটা নিচ্ছে সেটা সল্টেড ওয়াটার নিচ্ছে বাইরে থেকে, সল্টেড ওয়াটার। ফুলকা দিয়েও জল নিচ্ছে, সেটাও কি সল্টেড ওয়াটার নিচ্ছে। তো সেটা ফিল্টার হচ্ছে না, যাতে কোনো একটা সমস্যা হচ্ছে। তাই জন্য এই যে অন্ত্র ক্ষুদ্রান্ত, এখানে কিছু সিক্রেটারি কোষ আছে, আর এর যে ফুলকা মানে গিলস, সেই গিলসে ক্লোরাইড সেল আছে, ক্লোরাইড ক্ষরণকারী কোষ আছে। তো ক্লোরাইড ক্ষরণকারী কোষ কি করছে, সিএল আয়নটাকে বার করে দিচ্ছে, ওখান থেকেই বার করে দিচ্ছে। আর সিক্রেটারি কোষ কি করছে, এই SO4 মাইনাস 2 মাইনাস, হ্যাঁ, বা এই ধরনের আদার্স যে আয়নগুলো আছে তা Mn2 প্লাস, এদের কি করছে, বার করে দিচ্ছে। তাহলে দুটো সেলের এখানে খুব ইম্পর্টেন্সি আছে, একটা হচ্ছে কি সিক্রেটারি সেল আর একটা হচ্ছে কি ক্লোরাইড ক্ষরণকারী সেল। এদের ইম্পর্টেন্সি আছে। এদের কাজ কি, অতিরিক্ত যে আয়নটা ভেতরে যাচ্ছে সেই অতিরিক্ত আয়নটাকে বার করে দিচ্ছে। কেন বার করে দিচ্ছে আমি আবারও বলছি, এদের বৃক্কতে নো আলট্রাফিল্ট্রেশন,
নো আলট্রা ফিল্ট্রেশন, আলট্রা ফিল্ট্রেশন হচ্ছে না, পরিশ্রুতকরণ হচ্ছে না, যার জন্য এই দুটো সেল আলাদাভাবে এখানে কাজ করছে। আচ্ছা, এখান থেকে একটা জিনিস বলে আমি শেষ করব, সেটা হচ্ছে কুম্ভীরাশ্র, কুমিরের কান্না। আমরা অনেকেই দেখেছি যে যে সমস্ত অ্যাকোয়াটিক অ্যানিমেল আছে, যেমন ধরো সিগাল, সিগাল বলে একটি পাখি আছে, জাহাজের ওপরে এসে বসে, আমরা দেখেছি অনেকেই। এই পাখিটা, তাদের চোখ থেকে সারাক্ষণ জল পড়ে, কেন? এরা কাঁদে কেন? কুমিরও আমরা দেখেছি, যে সল্টেড ওয়াটারের যে কুমির আছে তাদেরও চোখ থেকে জল পড়ে। অ্যাকচুয়ালি এদের চোখে একরকম গ্ল্যান্ড আছে, তাকে বলা হয় লবণ গ্রন্থি, ঠিক আছে, বা সল্ট গ্ল্যান্ড। এই সল্ট গ্ল্যান্ডের মাধ্যমে দেহের অতিরিক্ত যে সল্ট সেটাকে এরা বার করতে পারে। মাছ পড়াচ্ছিলাম বলে এখানে বলিনি, এটা আলাদাভাবে বললাম, সল্ট গ্ল্যান্ড কিন্তু এদের ক্ষেত্রে থাকে। তো এই আমাদের অসমোরেগুলেশন চ্যাপ্টারটার একটা ওভারভিউ তোমাদেরকে বলে দিলাম। আমি আবারও বলছি, তোমাদের কি কি টপিকের উপর ক্লাস এরকম ভাবে দিলে তোমাদের ভালো লাগবে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে। তার সাথে সাথে এটাও জানাবে যে ক্লাসটা কেমন লাগছে, ক্লাসটা যদি আরো কিছু ইমপ্রুভ করলে ভালো লাগে তোমাদের সেটাও জানাবে অবশ্যই। তোমাদের যে কমেন্টস গুলো সেগুলো আমি সব কটা কমেন্টস পড়বো। আজকে ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, পড়াশোনার মধ্যে থেকো, বেস্ট অফ লাক সামনের পরীক্ষার জন্য। চলো, টাটা।